আজকের আমাদের পড়ার টপিক ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন শুরু করার আগে আমাদের জানতে হবে যে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটা আসলে কি। রিঅ্যারেঞ্জড কথাটা আছে মানে বুঝতে পারছি কোনো একটা পিসেস থেকে যদি কোনো অ্যাটমস, কোনো আয়ন্স, কোনো ফাংশনাল গ্রুপ রিপ্লেস হয়ে ওই পিসেসেরই অন্য কোনো অ্যাটমসে গিয়ে বসে বা অন্য একটা পিসেসে গিয়ে বসে যদি নতুন একটা প্রোডাক্ট আমাদের সামনে হাজির করে, তাহলে সেটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট, যেখানে কোনো রকম কার্বন সংখ্যার পরিবর্তন হবে না, অর্থাৎ যে অ্যাটমসগুলো ছিল সেই অ্যাটমসগুলি থাকবে, সেইগুলো একটু রিঅ্যারেঞ্জড হয়ে আমাদের নতুন একটা প্রোডাক্ট দেবে। এটাই হলো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এখন ফেবোরস্কি হলো একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনসের উদাহরণ। কিভাবে বুঝবো যে এটা ফেবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন? ফেবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন চেনার জন্য প্রথমে আমাদের সাবস্ট্রেটকে চিনে নিতে হবে। সাবস্ট্রেট দেখে আমরা বুঝবো এটা ফেবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। যদি কোনো সাবস্ট্রেটে আলফা ক্লোরো অথবা আলফা ব্রোমো কিটোন থাকে, তাহলে আমরা বুঝে যাব যে এটা ফেবোরস্কি রিঅ্যাকশনসের জন্য সুইটেবল। শুধুমাত্র সাবস্ট্রেটে আলফা ক্লোরো বা আলফা ব্রোমো থাকলেই হবে না, তার মিডিয়ামটা বেসিক মিডিয়াম হতে হবে, অর্থাৎ তার যে রিয়েজেন্ট আমরা ব্যবহার করব সেটা বেশ হতে হবে। এখানে সাবস্ট্রেট হিসাবে 1 ক্লোরো 5 মিথাইল সাইক্লোহেক্সানন নেওয়া হয়েছে এবং এটা মিডিয়ামটাকে বেসিক রাখার জন্য ইটিও মাইনাস নেওয়া হয়েছে। দিয়ে কি প্রোডাক্ট পেয়েছি? একটা 5 মেম্বার রিং এর সঙ্গে CO2 এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে 6 মেম্বার রিং ছিল, এখানে 5 মেম্বার রিং হলো কেন? কারণ আমরা প্রথমে কি জেনেছি যে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনসে কখনোই কার্বন সংখ্যা পরিবর্তন হয় না। এখানে 6 মেম্বার রিং এ 6টা কার্বন ছিল, এখানে 5 মেম্বার রিং এ 5টা কার্বন, 5 মেম্বার রিং এ 5টা কার্বন প্লাস এটা মিলে মোট 6খানা কার্বন আমরা পেয়ে গেলাম, 6 কার্বন পেয়ে গেলাম। ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন 4টে স্টেপে হয়। 1 নম্বর অ্যাবস্ট্রাকশন অফ আলফা হাইড্রোজেন, 2 নম্বর SN2 রিঅ্যাকশনস এন্ড ফরমেশন অফ সাইক্লোপ্রোপানন রিং, নাম্বার 3 ক্লিভেজ অফ সাইক্লোপ্রোপানন রিং, নাম্বার 4 অ্যাবস্ট্রাকশন অফ প্রোটন ফরমেশন অফ দ্য সলভেন্ট। 4 নম্বর কি? অ্যাবস্ট্রাকশন অফ প্রোটন ফ্রম দ্য সলভেন্ট, অর্থাৎ সলভেন্ট থেকে প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করে নেওয়া। এই স্টেপগুলি আমরা ধীরে ধীরে জানব। বেস নেওয়া হয়েছে প্রথমে, আরও মাইনাস মানে এটা একটা বেস, আমরা বুঝতে পারছি যে কোনো রিঅ্যাকশনসে বেসের প্রথম কাজ যেটা হলো সেটা হলো প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করা। এখানে কোন প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করবে? আলফা প্রোটন যেটা আছে সেটা অ্যাবস্ট্রাক্ট করবে। এখানে আলফা প্রোটন বলতে এটা আলফা প্রোটন, এটা এখানে আলফা প্রোটন বলতে এটা হচ্ছে আলফা, এটা হলো আলফা প্রোটন। এটাকে আলফা প্রোটন কেন বলছি? কারণ এটা হচ্ছে ফাংশনাল গ্রুপের অবস্থান। এখান থেকে এটা 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বনে যে প্রোটন থাকবে সেটাকে বলা হচ্ছে কি? আলফা প্রোটন। তাহলে আরো মাইনাস কি করে? প্রথমে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে। অ্যাবস্ট্রাক্ট করে নেওয়ার ফলে কি হবে? যখন এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করে নেবে তখন কি হবে? মাইনাস আর ওইচ হয়ে যাবে, মাইনাস আর ওইচ হয়ে যাবে। হয়ে যাওয়ার ফলে কি হবে? এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে। এই যে মাইনাস চার্জটা হয়েছে তৈরি হয়েছে। এবার তাহলে কি হলো? আমাদের প্রথম পয়েন্টের কাজ মিটে গেল, যে অ্যাবস্ট্রাকশন অফ আলফা হাইড্রোজেন কাজ হয়ে গেল। এই আলফা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করার ফলে কি হলো? কার্বনের মাথায় একটা নেগেটিভ চার্জ জমা হলো। এবার আমরা কি জানি যে কার্বন হচ্ছে কার্বন এবার আমরা কি জানি যে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ কখনোই স্টেবল নয়। আবার এটাও জানি যে SN2 রিঅ্যাকশনস কখন হয়? যখন কার্বোক্যাটায়ন আনস্টেবল হয়। প্রোটন অ্যাবস্ট্রাক্টের ফলে কি হলো? কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আসলো। আবার আমরা কি জানি কার্বনের মাথায় নেগেটিভ চার্জ মোটেই সুইটেবল নয়। সেই কারণে কার্বন নেগেটিভ চার্জকে দূরে ফেলার জন্য কি করবে? এইখানে এই কার্বনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে দিয়ে Cl- কে বের করে দেবে। যার ফলে কি হলো? 3 মেম্বার রিং তৈরি হলো। এখানে 3 মেম্বার রিং তৈরি হলো। আবার আমরা এটাও জানি যে সব থেকে আনস্টেবল হলো 3 মেম্বার রিং। তাহলে কখনোই চাইবে না এটা 3 মেম্বার রিং এ বসে থাকতে। সেই কারণে যাই হোক কোনো উপায়ে 3 মেম্বার রিংটাকে ভাঙতে হবে। সেই কারণে কি হবে? এই বন্ডটা ভেঙে কার্বনের মাথায় নেগেটিভ চার্জকে জড়ো করবে, নেগেটিভ চার্জকে জড়ো করবে। যেই নেগেটিভ চার্জটা এখানে চলে আসলো, যেখানে 3 মেম্বার রিং আনস্টেবল হওয়ার কারণে এই বন্ডটাকে ভাঙবে। ভাঙার ফলে কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা আসবে।
তাহলে কি হলো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট আমাদের কাজ হয়ে গেল। এবার অ্যাবস্ট্রাকশন অফ প্রোটন ফ্রম দ্য সলভেন্ট, যেহেতু নেগেটিভ চার্জ আছে তাহলে কি করবে, প্রোটনে যে সলভেন্টের এইচ প্লাসগুলো ছিল সেখান থেকে কি নেবে, এইচ প্লাস সংগ্রহ করে নিয়ে আমাদের প্রোডাক্ট ফর্মেশন হয়ে যাবে এখানে। এটা হচ্ছে প্রোডাক্ট ফর্মেশন হয়ে গেল, এস্টার তৈরি হয়ে গেল। এটাই ছিল ফেভারসকি রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনস।